ভয় স্টুডিও। এখানে শুধু গল্প নয়, ভয়ের যাত্রা শুরু হয়। ওয়েলকাম ভয় স্টুডিওর প্রথম এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই প্রথম এপিসোডের মাধ্যমে আমাদের ভয় স্টুডিও নতুন পথ চলা শুরু। ভয় স্টুডিও এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী ঘটে যাওয়া ভৌতিক সত্য ঘটনা সংগ্রহ করে এবং আপনাদের পাঠানো ইমেল উপস্থাপনা করা হবে। তাই ভয়কে মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। গ্রামের সবাই এক জায়গা এড়িয়ে চলে, আর সেই জায়গার নাম শুনলেই সবাই যেন কেমন চুপ হয়ে যায়। ওই জায়গাটা হলো শয়তানের খাল। অনেক পুরনো কালের কথা। এই খালে নাকি বহু মানুষ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কেউ নাকি নিজের ইচ্ছায় ঝাঁপ দিয়েছে, আবার কাউকে পানিতে টেনে নেওয়া হয়েছিল। একদিন রাতে আমি আর আমার বন্ধু কামাল মিলে শর্টকাট রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। শর্টকাট মানে ওই কুখ্যাত খালের পাশের রাস্তা। যখন ওই খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন মনের মধ্যে কেমন যেন এক আতঙ্ক ভয় কাজ করছিল। আমি কামালকে বললাম যে, দেখ, আমার না কেমন জানি এখান দিয়ে যেতে ভয় লাগছে। কামাল বলল, ভয় পাস না, এই খাল সম্পর্কে যেগুলো শুনেছিস এসব কিছুই গুজব ছাড়া আর কিছুই না। আমি তখন চুপ করে সোজা হাঁটা শুরু করলাম। চাঁদের আলো জলে পড়ে কেমন অদ্ভুত ঝিকমিক করছিল। খালের ধার ঘেঁষে শুকনো কাশ বন দুলছে, হাওয়ায় যেন শীষ দেওয়ার মতো শব্দ। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমাদের পেছনে কেউ একজন আসছে। আমি পেছনে তাকালাম, দেখি কেউ নেই, কিন্তু আবার কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু যখনই পেছনে তাকাই তখনই সে শব্দটা শুনতে পাই না। আমি কামালকে বললাম, আচ্ছা, তুই কি কোনো শব্দ শুনতে পাস? কামাল আমাকে বলে, ধুরো, তুই কি সব আবল তাবল বলতেছিস। একটু সামনে যেতে দেখি খালের পাড়ে এক লোক দাঁড়িয়ে আছে। লম্বা শরীর, মুখে লম্বা দাড়ি। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ হবে। আমরা কাছে যেতেই আমাদের দিকে ওই লোকটা তাকালো। চোখ দুটো অস্বাভাবিক লাল, ঠিক যেন আগুনের মতো জ্বলছে। সে মৃদু হেসে বলল, এদিকে এসো, খালের ভেতরে অনেক ধন লুকিয়ে আছে, চলো দেখাই তোমাদের। তার কণ্ঠে এক অদ্ভুত টান ছিল, যেন না চাইতেও তাকে অনুসরণ করতে হবে। কামাল এক পা এগিয়েই খালের ধার ঘেঁষে নামতে যাচ্ছিল। আমি হঠাৎ ওর হাত টেনে ধরলাম, চিৎকার করে বললাম, না রে, যাস না, তুই কি পাগল হয়ে গেছিস? ওটা মানুষ না। আমার কথা শুনে কামাল থমকে দাঁড়ালো, যেন ও কিছুই জানে না ওর সাথে কি ঘটতে যাচ্ছিল। সেই লাল চোখ লোকটা তখন আমাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে অদ্ভুত এক হাসি দিল। মুহূর্তের মধ্যে সে কাশবনের ভেতর মিলিয়ে গেল। আমরা প্রাণপণে দৌড়ে খাল পেরিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে ঘটনাটা গ্রামের লোকজনদের সাথে বলতেই সবাই জানালো যে লোকটাকে আমরা দেখেছি সে নাকি বহু বছর আগে এই খালে লোভে পড়ে সোনা খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি তার আত্মা শয়তানের ছদ্মবেশে পথচারীদের টেনে নিয়ে যায় খালের ভেতরে। তাই এই খালকে সবাই বলে শয়তানের খাল। এখানে এই ঘটনাটি সমাপ্তি হয়। এতক্ষণ আমাদের সাথে খুব ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার নাম সুমন। আমি আর আমার দুজন বন্ধুকে নিয়ে আমার গ্রামের বাড়ি বেড়াতে যাই। আমার সাথে ছিল রাকিব আর মনসুর। আমরা পুজোর ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে যাওয়ার পরের দিন আমরা পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছিলাম। মাছ ধরা, গল্প গুজব করে খুব মজা হচ্ছিল। আমাদের সময়গুলো খুব ভালোই যাচ্ছিল। কিন্তু সেদিন রাতে হঠাৎই আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। আমি সেই অভিজ্ঞতাটি আপনার মাধ্যমে ভয় স্টুডিওর দর্শকদের সাথে শেয়ার করছি। সন্ধ্যার পর আমরা বাড়ি ফেরার পথে হাঁটছিলাম। শরতের সময় আকাশে তখন আধখানা চাঁদ দেখা যাচ্ছিল, কিছুটা আলো ছড়াচ্ছিল। হাওয়া বইছিল ঠান্ডা, আর কেমন যেন গায়ে কাটা দেয়া বাতাস। আমাদের বাড়ি ফেরার রাস্তাটা ছিল
গ্রামের বড় খালের ধার দিয়ে। চারপাশে ঝোপঝাড়, কাশবন আর দূরের জোনাকির মতো কয়েকটা আলো দেখতে পাচ্ছিলাম। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমরা। হঠাৎ মনসুর ফিসফিস করে বলল, ওই সামনে দেখ, কে যেন দাঁড়িয়ে আছে, দেখেছিস? আমরা তাকিয়ে দেখি সত্যি সামনের বাঁকে এক মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুল খোলা আর কোলে একটা বাচ্চা। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা গ্রামের কেউ, কিন্তু তারপরই চোখে চোখ পড়ল। মেয়েটির পা মাটিতে নেই, মাটি থেকে সামান্য উপরে ভাসছে। এটা দেখে আমাদের সবার শরীর হিম হয়ে গেল। রাকিব তো সরাসরি বলল, চলো আমরা সবাই উল্টো দিকে যাই। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি ধীরে ধীরে আমাদের দিকে আসতে শুরু করলো। কোলের শিশুটি অদ্ভুতভাবে কাঁদতে লাগলো, কিন্তু সেই কান্নার শব্দটা মানুষের মতো শোনাচ্ছিল না, বরং বিড়ালের ডাকের মতো কর্কশ আর গা শিরশির করা শব্দ হচ্ছিল। আমরা তিনজনই ভয়ে জমে গিয়েছিলাম। মেয়েটি আমাদের কাছে এসে হঠাৎ থেমে গেল, তারপর নিচু গলায় বলল, আমার বাচ্চাটাকে একটু কোলে নেবে, অনেক ভারী লাগছে। কথাটা শেষ হতেই আমরা হুঁশহারা হয়ে দৌড়াতে শুরু করলাম। কে কোথায় পড়লো, কে গাছের ডালে আঁচড় খেলো, কারো খেয়াল ছিল না। প্রাণ বাঁচানোই তখন আমাদের একমাত্র লক্ষ্য। অনেকটা দৌড়ানোর পর গ্রামের আলো দেখা যেতেই থেমে গেলাম। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে পারছি না। চারিদিকে তাকালাম, মেয়েটি আর নেই। এরপর আমরা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসলাম। সেদিন সারা রাত আমরা ঘুমাতে পারিনি। চোখ বুজলে মনে হচ্ছিল সেই মেয়েটিকে বোধহয় দেখতে পাচ্ছি। এভাবে আমাদের রাতটা কেটে গেল। পরের দিন সকালে আমরা আবার সেই জায়গা যাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন আমরা সেই খালের পাড়ে গেলাম, ওখানে দেখি ওই জায়গায় ছোট্ট একটা শিশুর কবর, যার পাশে শুকনো ফুল আর মাটির প্রদীপ পড়ে আছে। গ্রামের লোকেরা বলল, বহু বছর আগে এক মা তার সন্তান সহ ওই খালে ডুবে গিয়েছিল। তারপর থেকে নাকি পূর্ণিমা আর অমাবস্যা রাতে কোলের শিশু বাচ্চা সহ তাকে দেখা যায়। আমরা এক সপ্তাহ গ্রামে ছিলাম, তবে আর কখনো ওই খালের ধার দিয়ে হাঁটার সাহস পাইনি। আচ্ছা, এখানেই এই ঘটনাটি শেষ হয়। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, নিয়মিত ভয় স্টুডিওর একটি এপিসোডও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। সেদিন আমি বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সময় তখন প্রায় 10:30। চারপাশে দোকানপাট সব বন্ধ, বাজার ফাঁকা। আমার বাড়ি যাওয়ার রাস্তাটা নদীর পার ধরে। চাঁদের আলো নদীর জলে ঝিকমিক করছে, বাতাস বইছে ঠান্ডা। দূরে মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। চারপাশে এত নিস্তব্ধ যে নিজের হাঁটার শব্দটাই বড় ভয় লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম পেছন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসছে। আমি থেমে গেলাম, কিন্তু শব্দও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই শব্দটা আবার শোনা গেল। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। একটু সামনে যেতে দেখি রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলা বসে আছে, চুল এলোমেলো, কাঁধে শাল জড়ানো, আর সে নদীর জলের দিকে তাকিয়ে আছে। আমি ভাবছিলাম হয়তো গ্রামেরই কেউ হবে। কাছে যেতেই সে হঠাৎ ঘুরে তাকালো, কিন্তু তার চোখ দুটো একেবারে ফাঁকা, যেন শূন্য গর্ত। আমি থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম। বুড়ি মৃদু গলায় বলল, এই রাস্তায় যাস না, নদী তোকে ডাকছে। কথাটা বলেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হঠাৎ দেখলাম তার ছায়া নদীর জলে পড়ছে না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই নেই, প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম। বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে পারছি না। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করেই বসে গেলাম। আমার সারা শরীর থেকে ঘাম ঝরছে। পরদিন সকালে বাজারে গিয়ে কয়েকজনকে ঘটনাটা বললাম। গ্রামের একজন বৃদ্ধ হাসতে হাসতে বলল, তুই তো ভাগ্যবান, ওই বুড়িটা নাকি অনেক আগে নদীতে ডুবে মারা গিয়েছিল। আজও নাকি মাঝে মধ্যে রাতের বেলায় নদীর ধারে দেখা যায় তাকে, আর মানুষকে সাবধান করে দেয়। যে তার কথা শোনে না সে নাকি আর ফিরে আসে না। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরিনি।
এখানে আমাদের তৃতীয় ঘটনাটি শেষ হয়। কথা না বাড়িয়ে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। সেদিন রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রামের পুরনো প্রাইমারি স্কুল দেখতে গেলাম। জায়গাটা নিয়ে অনেক লোকমুখে শোনা যায় এখানে নাকি রাতে ওই স্কুলে ভূতের আনাগোনা হয়। এমনই প্রচলিত কিছু তথ্য আমরা জানতে পারি, আর জানার পর আমরা সেখানে যাই। আমরা সাহস দেখানোর জন্যই রাতে সেই স্কুলটাতে ঢুকে পড়লাম। স্কুল ঘরটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। জানালা দরজার কাঠগুলো ভেঙে গেছে, দেয়ালে শ্যাওলা জমে গেছে। ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ আর অদ্ভুত নীরবতা। চারিদিকে কেবল বাতাস, জানালার কপাটের কর্কর শব্দ। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে হাঁটছি। হঠাৎ শুনতে পেলাম কে যেন আস্তে আস্তে ভই পড়ছে, এরকম একটা আওয়াজ আমাদের কানে আসতে লাগলো। আমরা সেখানে দাঁড়িয়ে চুপ করে কান পাতলাম। আওয়াজটা আসছে শেষের দিকের একটা ক্লাসরুম থেকে। সাহস করে দরজার কাছে যেতেই বুক ধড়ফড় করতে লাগলো। ভেতরে দেখি এক মহিলা, সাদা শাড়ি, লম্বা চুলে, মুখ ঢাকা, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে সে কি যেন লিখছে। হাতে চক, আর চকের শব্দ চকচক করে আওয়াজ হচ্ছে, অথচ বোর্ডে কিছুই লেখা নেই। আমরা ভয়ে ততক্ষণে জমে গিয়েছিলাম। হঠাৎ সেই মহিলা ঘুরে দাঁড়ালেন। তার মুখে চোখ, নাক কিছুই নেই, শুধু তার চেহারা অবয় বোঝা যাচ্ছিল, কালো গোবরের মতো। তারপর কর্কশ গলায় মহিলাটি আমাদের বলল, চুপ করে বসো, ক্লাস শুরু হয়ে গেছে। মহিলাটিকে দেখার সাথে সাথে তার মুখের এই কথা শোনার পর আমার বুকে রক্ত যেন মনে হয় জমে গেল। আমরা সবাই সেখান থেকে চিৎকার করে দৌড় দিয়ে বাহির হয়ে গেলাম। স্কুল ঘর থেকে বেরোতেই দেখি চারপাশ নিস্তব্ধ, শুধু কানে ভেসে আসছে চক ঘষার চকচক শব্দ আর হালকা হাসি। আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে আসার পর আমার বন্ধু সোহেল অনেকটা অসুস্থ হয়ে পড়ে। ওর প্রায় 2 ঘন্টার মতো জ্ঞান ছিল না। এভাবেই আমাদের সেই রাতটা কেটে যায়। আমরা যখন সবাইকে গতকাল রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো বলি, তখন এক বয়স্ক মুরব্বী আমাদের বলেন, বহু বছর আগে ওই স্কুলের এক শিক্ষিকা সেখানে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি প্রায় রাতের বেলা ক্লাসরুম থেকে পড়ার আওয়াজ শোনা যায় আর কান্নার আওয়াজ শোনা যায়। তারপরের দিন আমরা ঢাকায় চলে আসি। এতক্ষণ যাবৎ যারা আমাদের সাথে রয়েছেন, ঘটনাগুলো শুনেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ। কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভয়ানক ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলে যাচ্ছি তার পরের ঘটনায়। আমার নাম রাফি। আমি চলনবিল এলাকায় বসবাস করি। আমার সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। একদিন রাতে আমি একাই বাজার থেকে ফিরছিলাম বাড়ি। সময় তখন প্রায় রাত 11টা। বেশি রাত হওয়াতে আমি শর্টকাট রাস্তা ধরছিলাম বাড়ি যাওয়ার জন্য, যে রাস্তাটা নদীর পার ঘেঁষে জঙ্গলের ভেতর দিয়ে গিয়েছে। সাধারণত দিনে এই রাস্তাটা খুব সুন্দর লাগে, কিন্তু রাতে চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শোনা যায়। আমি দিনের বেলা এই রাস্তা দিয়ে যাই, তবে রাতের বেলা এই রাস্তায় চলাচল আমি খুব একটা করি না। যখন আমি এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। চারপাশে টর্চের আলো ফেলে দেখলাম কিছুই বোঝা গেল না, শুধু গাছের ছায়া আর নদীর জলে হালকা ঝিকঝিক দেখতে পাচ্ছিলাম। কিছুটা সামনে এগোতে যখন জঙ্গলের মধ্যে চলে গেলাম, তখন হঠাৎ শুনতে পেলাম একজন মেয়ের কণ্ঠস্বর, খুব ধীরে খুব ধীরে, যেন দূর থেকে ডাকছে, এই শুনছো, একটু দাঁড়াও। মেয়েটার কণ্ঠটা শোনার সাথে সাথে আমার শরীর হিম হয়ে গেল। হাত পা কেবল যেন অপস হয়ে আসছিল। চারপাশে কেউ নেই, তবুও শব্দটা একেবারে স্পষ্ট। সাহস করে হাঁটতে থাকলাম। ঠিক তখনই ডান পাশের ঝোপের ভেতর থেকে সাদা শাড়ি পরা এক মেয়েকে বের হতে দেখলাম। লম্বা চুল, মুখ ঢাকা আর কণ্ঠে অদ্ভুত কোমলতা। খুব নরম সুরে আমাকে বলছে, একটু দাঁড়াও। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমাকে নদীর পার পর্যন্ত পৌঁছে দেবে, অনেক রাত হয়ে গেছে।
আমি কিছু বলার আগেই খেয়াল করলাম তার পা মাটিতে নেই, বরং ঘাসের 1 ইঞ্চি উপরে ভেসে আছে। বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। আমি ধীরে ধীরে পিছিয়ে আসতেই মেয়েটি হঠাৎ মাথা তুলল, আর দেখতে পেলাম সে অনেক লম্বা হয়ে গেল। মনে হচ্ছিল যেন তার মাথাটা আকাশের উপর চলে যাচ্ছে। তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখ নেই, শুধু ফাঁকা আর কালো গর্ত, আর সেই গর্ত থেকে টপ টপ করে পানি ঝরছে। মনে হচ্ছিল যেন বৃষ্টির পানি পড়ছে। আমি চিৎকার করে দৌড় দিলাম, কিন্তু সামনে এগোতেই পারছি না। মনে হচ্ছে যেন আমাকে কেউ টেনে ধরে রেখেছে। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি মনের সকল জোর দিয়ে দৌড়তে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু আমি দৌড়তে পারছি না। মনে মনে যত দোয়া দুরুদ পারতাম সেগুলো পড়তে শুরু করলাম। একটা সময় মনে হলো আমার শরীরটা একটু হালকা হয়ে আসছে। আমি দৌড়তে থাকলাম জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়তে দৌড়তে মনে হচ্ছিল পেছন থেকে কারো পায়ের শব্দ আসছে। গাছগুলো দুলছে আর কানে ভেসে আসছে সেই কণ্ঠস্বর, দাঁড়াও, আমাকে নদীতে নিয়ে চলো। আমি এই শব্দটা শোনার সাথে সাথে আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারলাম আমি সেই নদীর পাড়ের একটি বাড়িতে আছি। আমার সামনে অনেক মানুষজন বসে আছে, আমার ভাই, বাবা, মা সবাই এখানে। আমি এই ঘটনাটা সবাইকে বললাম যে রাতে আমার সাথে কি ঘটেছিল। আমার ঘটনাটা শোনার পর ওই বাড়ির একজন বলল, তুমি যে মেয়েটিকে দেখছো সে বহু বছর আগে এই নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি নদীর পাড় দিয়ে রাতের বেলা কেউ আসলে তাকে নাকি সেখানে কান্না করতে দেখে। এরকম ঘটনা নাকি বহু আগে অনেকবার ঘটেছিল, আর তাই নাকি ওই রাস্তা দিয়ে এখন তেমন একটা মানুষ রাতের বেলা আসা যাওয়া করে না। লোকটি আমাকে বলল, তুমি ওই রাস্তা দিয়ে এসে ভুল করেছো, তবে তুমি বেঁচে গিয়েছো এটাই শুকরিয়া আদায় করো, তোমার কপাল ভালো। সেদিনের পর থেকে আমি আর বেশি রাত করে বাড়ি ফিরি না, আর রাত হলেও ওই জঙ্গলের রাস্তা দিয়ে আর বাড়ি ফিরি না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভয়েস স্টুডিও আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো আমাদের এই প্রথম এপিসোড এখানে শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এজন্য আমাদের মেইল করুন voicestudio@gmail.com। ভয় স্টুডিও, এখানে শুধু গল্প নয়, ভয়ের যাত্রা শুরু হয়।